পার্ক স্ট্রিটের বিখ্যাত সিমেট্রিটার পাশে বসে ঈশান সিগারেট ধরায়। মনে মনে ভাবে, আরে ধুর, ভূত আসবে না ছাই। এতক্ষণ বসে বসে মশা তাড়াচ্ছি, ভূত আসেনি, বরং রক্ত কেকো মশাগুলো সব রক্ত চুষে নিল। ঈশান চ্যাটার্জি প্রথম সারির বিখ্যাত সংবাদপত্রের একজন সাংবাদিক। পাশাপাশি সে রিসার্চ করছে কলকাতার লৌকিক অলৌকিক বিষয়ের ওপর, বিশেষত প্রচলিত কিছু অদ্ভুতুরে বিশ্বাসের ওপর। কিছু মানুষ বিশ্বাস করেন, বিশেষত কলকাতার অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটির কিছু বয়স্ক লোকেরা বিশ্বাস করে, প্রতি মাসের ফার্স্ট ফুল মুন নাইট বা প্রথম পূর্ণিমায় পার্ক স্ট্রিট সেমেট্রির ভেতরে থাকা 4টে কবর চাঁদের আলো পেয়ে জেগে ওঠে। অর্থাৎ কবরের ভেতরে থাকা মৃত ব্যক্তিদের আত্মা কবর থেকে বেরিয়ে আসে। কিন্তু কোন 4টে কবর তা আজ পর্যন্ত সঠিক কেউ জানে না। তবে এই 4টি কবর সেই প্রাচীন বয়স্ক ব্যক্তিদের মধ্যে একজন জন অ্যান্ড্রুজের পূর্বপুরুষ। বিশ্বাস অনুযায়ী জনের পূর্বপুরুষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে কর্মসূত্রে ভারতে আসে। জনের প্রপিতামহ ভাই কার্লোস অ্যান্ড্রিউস, তার স্ত্রী রোজি অ্যান্ড্রিউস ও তাদের 3 কন্যা সন্তান তথা মার্লিন, ইলা এবং মারিয়ার সাথে ভারতে আসেন। কার্লোস তার মেয়েদের খুব ভালোবাসত, কিন্তু ভারতে আসার পর ছোট মেয়ে মারিয়া, তখন তার বয়স ছিল 9 বছর, হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। পরিবর্তিত জলবায়ু তার ছোট্ট শরীর সহ্য করতে পারে না। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। ঘটনার আকস্মিকতায় মারিয়ার মা রোজি অ্যান্ড্রিউস প্রচণ্ড ভেঙে পড়ে। অজানা রোগ তার শরীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। ধীরে ধীরে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনার সময় মার্লিন ছিল অষ্টাদশী যুবতী, আর ইলা বছর 16 কিশোরী। মা আর বোনের মৃত্যুর পর মার্লিনও কেমন ভেঙে পড়ে। তবে কিছু মাস পরে তার জীবনে আসে বছর 22-এর উদ্যম সুপুরুষ অ্যান্টনি স্মিথ। সেও ভারতে আসে কর্মসূত্রে। অ্যান্টনিকে পেয়ে মার্লিন কিছুটা শোক প্রাথমিকভাবে কাটিয়ে ওঠে। তবে মার্লিনের সম্পর্ক কার্লোস মানে তার বাবা মেনে নেয়নি। বাবা মেয়ের মধ্যে এই নিয়ে ঝামেলা লেগে থাকতো। লাইটারটা আবার সে ধরানোর চেষ্টা করল। ঠিক আবার কোথা থেকে এলোমেলো হাওয়া এসে তার লাইটারটা নিভিয়ে দিল। ঈশান কিছু বুঝে ওঠার আগেই এক নারী বলে উঠল, Don't lit up the lighter, please. আগুন জ্বালাইলে আমার অসুবিধা হয়। উচ্চারণ শুনে ঈশান বোঝে কোনো ইংরেজ মহিলা বাংলা বলছে, কারণ এই টান সে তার অ্যাংলো বন্ধু অ্যালবার্টের গলাতেও শুনেছে। ঈশান ভুলে গেছে সে কোথায় দাঁড়িয়ে, কারণ তার মনে ভয়ের লেশমাত্রও নেই জন্ম থেকে। সে গলা খাকিয়ে বলল, কিছুক্ষণ চারদিক থমথমে। এবার ঈশান খেয়াল করল আশেপাশে সে কাউকে দেখতে পাচ্ছে না।
বুঝতে পারছে হ্যালোসিনেশন হচ্ছে তার। সারাদিন এইসব নিয়ে ভাবে সে। আবার জ্বালাতে গেল সিগারেট। এবার স্পষ্ট বুঝল কেউ ফু দিয়ে নিভিয়ে দিল তার লাইটার। একটা শীতল বাতাস তার হাত ছুঁয়ে গেল, যেন খুব কাছ থেকে কেউ ফু দিচ্ছে। ঈশান অনুভব করল একটা বরফ শীতল স্রোত নেমে গেল তার শীত দ্বারা বেয়ে। সে অনুভবে বুঝতে পারল অতি প্রাকৃতিক উপস্থিতি, তবে দেখতে পেল না। হঠাৎ সেই নারী কণ্ঠ বলে উঠল, ভয় পাইও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। না, ভয় পাইনি আমি, কিন্তু আপনি কে? আর আপনাকে দেখতে পারছি না কেন? নারী কণ্ঠটা এবার খিলখিল করে হেসে ওঠে এবং খ্যাস খ্যাসে গলায় বলে, I know you are trying to hide your fear anyway. I am Marlene Carlos. আমি এই সেমেট্রিতেই দীর্ঘ বছর বাস করি আমার মা বোনেদের সহিত। নামটা শুনে সারা শরীর শিরশির করে উঠল ঈশানের, যেন জোর করে কোনো ভয় তার মস্তিষ্কে প্রবেশ করতে চাইছে। নিজের স্নায়ুগুলোকে যতটা সম্ভব ঠান্ডা রেখে সে বলল, এই সিমেট্রিতে মানুষ থাকে বলে তো জানা ছিল না। নারীটি আবার প্রচণ্ড অট্টহাসিতে ফেটে পড়ল। আবার হিসিসে গলায় বলে ওঠে, তোমার আমাকে মানুষ বলিয়া মনে হইতেছে? 1868 সাল হইতে আমি এখানে রহিয়াছি। সোজা দেখো, 4টি কবর পাশাপাশি আছে, ওটার একটাতেই থাকি। আবার আগে আমার মা আর ছোট বোন আসিয়াছে, পরে আমি আর আমার মেজ বোন আসিয়াছি। ঈশান সোজা তাকিয়ে দেখল জ্যোৎস্নার আলোয় স্নান করে পাশেই শুয়ে রয়েছে 4টি কবর। বিন্দু বিন্দু ঘাম চুয়ে পড়ছে তার কানের পাশ দিয়ে এই ডিসেম্বরের ঠান্ডাতেও। ভয়টাকে কিছুটা সামলে রেখে সে বলল, কি চান আপনি? চারিদিক নিস্তব্ধ থমথমে। কয়েকটা রাত জাগা পাখির টানা ছটপটানোর শব্দ শোনা গেল শুধু, যেন সেমিট্রিটা ধীরে ধীরে জেগে উঠেছে। এবার সে স্পষ্ট শুনল নারী কণ্ঠটা তার একদম কানের কাছে এসে বলল, প্লিজ রেস্কিউ মি অ্যান্ড মাই ফ্যামিলি। আমাদিগকে উদ্ধার করো, আমরা মুক্তি চাই। উই ওয়ান্ট টু বি ফ্রি। এই মৃত্যুর চক্র থেকে বাঁচাও প্লিজ। এক আর্তনাদ যেন অনুরণিত হয় তার কানে। ঈশান ভেবে পায় না তার সাথে কি হচ্ছে বা কি হতে চলেছে। আমার পিতা কার্লোস অ্যান্ড্রুজ 1857 নাগাদ ভারতে আসিয়াছিল। তখন আমার 7 বছর বয়স, ইলার 5 আর মারিয়ার 3। সেই সময় চলিতেছিল সিপাহী বিদ্রোহ। আমার পিতা প্রচুর ভারতীয় সৈনিকদের হত্যা করিলেন। তার পাপ তাকে ছাড়িল না। আমার ছোট বোন ঘটনার 3 বছরের মধ্যে কলেরায় মারা গেল এবং মাও সেই শোক সহ্য করিতে পারিল না। She also left us. We became alone. আমার পিতা ধীরে ধীরে এক উন্মাদে পরিণত হলেন। খুব মন দিয়ে শুনছিল ঈশান এবং ভয়ের রেশটা কাটিয়ে সে বলল, তারপর কি হয়েছিল? অ্যান্টনি ব্রিটিশ সরকারের কাজ লইয়া ভারতে আসিয়াছিল। Then suddenly we met and we fell in love. কিন্তু আমার পিতা তা মানিয়া লইল না। অ্যান্টনিকে ভালোবাসলেও আমি পরে বুঝিলাম he didn't love me. একদিন রাতে সে আমাদের বাড়িতে আসিল। He was drunk. আমি শুনিতে পাইলাম পিতার সাথে কোনো কিছু নিয়ে খুব ঝগড়া করিতেছিল। কিছু বুঝিবার আগেই সে পিতাকে হত্যা করিল একটা ছুরি দিয়ে। Then he killed me and my sister.
এই দিন মাসের ফার্স্ট ফুল মুন লাইট ছিল, ও আজ আবার আসবে আমাদের মারতে। তাই আমরা এই পূর্ণিমার দিনে সবাই কবর থেকে বেরিয়ে আসি, যাতে অ্যান্টনি আমাদের খুঁজে না পায়। কিন্তু ও ঠিক আমাদের খুঁজে বার করে আর একে একে আমাদের আত্মাকে হত্যা করে, আর আমাদের মুক্ত হতে দেয় না। প্লিজ হেল্প আস। ঈশান মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না। মৃত মানুষদের আবার কিভাবে হত্যা করা যায়? ভয়ে তার শরীর কাটা হয়ে যায়। সে কি স্বপ্ন দেখছে? সত্যি কিছু বুঝতে পারে না। হঠাৎ তার মনে হলো কবরগুলো যেন একটু কেঁপে কেঁপে উঠছে। এবার সে অনুভব করলো মার্লিনের শীতল নিঃশ্বাস। মার্লিন যেন খুব কাছ থেকে কিছু বলছে। একটা ফ্যাঁসে ধাতব স্বরের মতো শোনা যায় তার কথাগুলো, কিন্তু সেই কণ্ঠে ছিল আকুতি। আমাদের সাহায্য করো, আজ এই রাতটাই আছে। অ্যান্টনি জাগিবার আগে তুমি ওর কবরটা ভাঙিয়া চুরিটা বের করিয়া লও, আর সেটা সামনে ভাঙা চার্চটার পেছনে পুকুরে ফেলিয়ে দাও। ও আর কিছু করিতে পারিবে না। ঈশান কথাটা শুনে কেঁপে উঠল। কি করবে বুঝে উঠতে পারল না। তার সাথে ভয়ও হলো। হঠাৎ সে দেখল কবর থেকে যেন 3টে অবয়ব উঠে আসছে। একটি ছোট্ট বাচ্চা, একজন তার থেকে বড়, এবং সঙ্গে একজন নারী। ঈশান বুঝতে পারল সে স্বপ্ন দেখছে না। যা যা ঘটছে তা সবটাই সত্যি। হঠাৎ দূরে কোথাও শিয়াল কেঁদে উঠল। ফোনটা পকেট থেকে বার করে দেখল অদ্ভুতভাবে সেটারও চার্জ আউট হয়ে গেছে। সামনে শুধু জ্যোৎস্না মাখা সেমেট্রি আর কিছু অশরীরী। ঈশান প্রথমবার ভয় পেয়েছে, ভীষণ ভয় পেয়েছে। হঠাৎ মার্লিন আবার তার কানের কাছে ফিসফিস করে বলল, ওই যে অ্যান্টনির কবর, ওটাকে ভাঙিয়ে ফেলো প্লিজ, ও জাগিবার আগে। হঠাৎ যন্ত্রচালিতের মতো ঈশান এগিয়ে যায় ঘাসে ঢাকা কবরটার সামনে। গভীর রাত, অশরীরীরা যেন এক এক করে জেগে উঠছে। হঠাৎ ঈশানের মনে হলো কেউ যেন নিঃশব্দে এসে দাঁড়িয়ে আছে তার পেছনে। পিছন ফিরতেই চমকে ওঠে ঈশান। এক ইংরেজ সাহেব তার পেছনে দাঁড়িয়ে। সেও ভাঙা ভাঙা বাংলায় বলে ওঠে, ভাঙিয়া ফেলো এই শয়তানটার গ্রেভ। ও ও আমাকে মারিয়া গুম করিয়াছে। And the devil killed my daughters, my poor daughters. ও আমার কন্যাদিগকে হত্যা করিয়াছে। ঈশান বুঝল ইনি আর কেউ না, কার্লোস অ্যান্ড্রিউস স্বয়ং। ঈশান কবরের পাশেই পড়ে থাকতে দেখে একটা গাইতি কাপা কাপা হাতে আঘাত করতে থাকে অ্যান্টনির কবরে। চারিদিকে বিচ্ছুরিত হতে থাকে গাইতির আঘাতের শব্দ। হঠাৎ শেষ আঘাতে যেন কেঁপে উঠল কবরের ভেতরটা। একটা ঘড়ঘড় শব্দ শোনা গেল। ঈশানের মনে হলো আজই তার জীবনের শেষ দিন। কবরের ডালাটা খুলতে চোখে পড়ল ভিতরে শুয়ে থাকা মূর্তিটার দিকে। কি হিংস্র চোখ! এত বছরেও তার দেহ পচেনি। ক্রোধ ঝরে পড়ছে চোখে মুখে। ওর বুক পকেট থেকে ছুরিটা নাও, যাও দ্রুত নাও। ঈশান ছুরিটা বার করতে গিয়ে বুঝতে পারল তার হাতটা খুব শক্তভাবে কেউ ধরে রেখেছে। শীতল কঠিন হাত। এবার অ্যান্টনির মাথাটা সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে গেল। দপ দপ করে জ্বলতে থাকা সাদা চোখ ঈশানের শরীর ভেদ করে দিয়েছে। হঠাৎ সেই শীতল হাত তার গলা চেপে ধরল। ঈশান কোনো ক্রমে বাঁচার চেষ্টা করতে লাগলো, কিন্তু ধীরে ধীরে যেন তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ কেউ যেন অ্যান্টনির মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করলো। অ্যান্টনি দুর্বল হতেই ঈশান ওর বুক পকেট থেকে ছুরিটা নিয়ে দৌড় দিল। পেছনে ফিরে দেখল কার্লোস অ্যান্ড্রিউসের ছায়া মূর্তির হাতে
গাইডটা নিয়ে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ঈশান এগিয়ে গেল চার্চের ভেতর। পরিত্যক্ত চার্চে সারি সারি কফিন ছড়িয়ে আছে এবং তার মধ্যে দিয়েই সে এগিয়ে গেল পুকুরটার দিকে। দূর থেকে ভেসে আসছে একটা ধস্তাধস্তির শব্দ। বোঝা যাচ্ছে কার্লোস অ্যান্ড্রিউস চেষ্টা করছে অ্যান্টনিকে আটকানোর, যেমন সে করেছিল শতাব্দী আগে। ঈশান হেঁটে এগিয়ে যায় পুকুরের দিকে, ছুঁড়ে ফেলে ছুরিটা পুকুরে। হঠাৎ প্রচণ্ড ঝড় ওঠে। ঈশান দেখতে পায় সেই ঝড় ঘূর্ণির আকার নেয় আর ধীরে ধীরে টেনে নিতে থাকে অ্যান্টনি আর অন্যান্য অবয়বকে। মার্লিনের মুখটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে, সঙ্গে অন্যান্য অবয়বগুলোরও স্পষ্ট হয়। প্রত্যেকের মুখে শান্তি আর কৃতজ্ঞতার আভা ভেসে ওঠে। মুক্তি পেয়েছে তারা দীর্ঘ শতাব্দীর পর। জ্ঞান হারিয়ে পড়ে যায় ঈশান। সকালে জ্ঞান ফিরে পাখিদের কিচিরমিচিরের শব্দে। মাথাটা প্রচণ্ড ভারী হয়ে ওঠে। চোখ খুলে মনে হয় সমস্তটা দুঃস্বপ্ন, কিন্তু ঘোর কাটে কবরগুলোকে দেখে। প্রত্যেকটা কবর খোলা আর ফাঁকা, যেন শতাব্দী প্রাচীন কোনো অভিশাপ থেকে মুক্তি পায় তারা। একরাশ মন খারাপ নিয়ে বাড়ির পথে পা বাড়ায়। তবে মার্লিন ও তার পরিবারকে মুক্তি দিয়ে মনের গভীর শান্তি পায় ঈশান। বুক পকেট থেকে ফোনটা বার করতে গিয়ে হাতে পায় লাল গোলাপ, যা ফুটেছিল মার্লিনের কবরে। চোখে জল আসে ঈশানের। মার্লিন কৃতজ্ঞতা জানিয়ে গেছে। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে একেবারে। প্লিজ একটু জল খাবো। দেখুন না কোনোভাবে যদি একটু জল পাওয়া যায় প্লিজ। জঙ্গলের মধ্যে জল কোথায় পাবো বলতে পারেন? দেখুন, এই পুরো ঘটনার জন্য কিন্তু আমি দায়ী নই। আয়ুষী ব্যানার্জি খুব ছোটবেলায় মা বাবাকে পথ দুর্ঘটনায় হারিয়েছিল সে, এবং তারপর থেকেই মামা বাড়িতে মানুষ হয়েছে সে। বর্তমানে একটি এমএনসিতে কর্মরত। বছর 25-এর আয়ুষী যেমন সুন্দরী তেমনি স্মার্ট। সুযোগ পেলেই সে তার বন্ধুদের সাথে বেরিয়ে পড়ে। এইবার তারা 3 বন্ধু মিলে সাতপুরা ফরেস্টে এসেছিল ট্রেকিং এর জন্য। 3 দিনের জন্য এসেছিল সে। পাহাড় আর জঙ্গল মিলে অপূর্ব এক অ্যাডভেঞ্চার। কিন্তু এই অ্যাডভেঞ্চার যে তার জীবনে কি পরিণতি ডেকে আনবে তা সে টেরও পায়নি। অন্যদিকে আহান রায় বছর 31-এ সুঠাম চেহারার পুরুষ। বর্তমানে একটি সরকারি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে চাকরি করছে। সে ভীষণ ঘোড়া পাগল ব্যক্তি। ডিসেম্বরের ছুটি নিয়ে প্রত্যেক বছর কোথাও না কোথাও সে ঘুরতে যায়। এবার 7 দিনের ছুটিতে এসেছে জবলপুর, এবং সেখান থেকে সে যাবে সাতপুরা ফরেস্টে আর কিছু গ্রাম এক্সপ্লোর করবে। সোলো ট্রাভেল তার পছন্দের। একা ঘুরতে, একা থাকতে সে পছন্দ করে। তাই আজও পর্যন্ত তার জীবনে নারী তো দূরের কথা, একটা পুরুষ বন্ধুও নেই। তার জীবন আবর্তিত হয়েছে তার বাবা মাকে নিয়ে। ছোট থেকে পড়াশোনা আর বড় হয়ে চাকরি আর সোলো ট্রাভেল নিয়েই দিন কাটে তার। ঠিক করে নিয়েছে এই জীবনে প্রাণ থাকতে বিয়ে সে করবে না। কিন্তু অদৃষ্টের খেলা যে বড় জটিল। মানুষ ভাবে এক আর তার সাথে হয় আর এক। কৌশিক আর বিথি দুজনের কাছে ভবিষ্যৎ মরীচিকার মতো ধরা দিয়েছে। ট্রেনে যেতে যেতে আয়ুষীর চোখ পড়ল আহানের দিকে। সুদীর্ঘ বলিষ্ঠ দেহটা ডেনিম ট্রাউজার আর ব্ল্যাক জ্যাকেটে ঢাকা। আয়ুষী আপার বার্থ থেকে শুয়ে আহানকে দেখছিল। অদ্ভুত লোক, সেই যে বইয়ের মধ্যে ডুবে রয়েছে একবারও কোনো দিকে তাকাচ্ছে না। এখনো কি এরকম বইপ্রেমী রয়েছে? এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল আয়ুষী। হঠাৎ গম্ভীর কণ্ঠের ডাকে জেগে ওঠে আয়ুষী। শুনছেন? হ্যালো, শুনছেন?
চোখ চেয়ে আয়ুষী দেখল সেই লোকটা যে গল্পের বই পড়ছিল। কাঁচা ঘুম ভাঙাতে ভীষণ রেগে গেল সে। বিরক্তির স্বরে বলে উঠল, ও আচ্ছা, কি হয়েছে বলুন তো? রাতে ট্রেনে আপনি একা ঘুমোচ্ছেন না, সবাই ঘুমোচ্ছে। আপনি এত নাক ডাকলে অন্যরা ঘুমাবে কিভাবে? লজ্জা আর রাগে আয়ুষীর ফর্সা মুখটা লাল হয়ে গেল। চিৎকার করে বলল, আপনি তো ভীষণ অসভ্য দেখছি। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না। আর কি প্রমাণ আছে? হ্যাঁ, কি প্রমাণ আছে আমি নাক ডেকেছি? আয়ুষী চিৎকারে কম্পার্টমেন্টের 2-4টে আলো জ্বলে উঠল। ট্রেনের চাকার ঘর ঘর শব্দ ছাপিয়ে আয়ুষী আর আহানের ঝগড়া বেড়ে উঠল। রাত 1টার সময় দুজনের এই ঝগড়াতে ট্রেনের অন্যান্য যাত্রীরাও বিরক্ত হয়ে উঠল। আয়ুষীর 2 বান্ধবী শ্রেয়সী আর রিমা অনেক সাধ্য সাধনা করে ঝগড়া থামালো, না হলে দুজনের হাতাহাতি হয়েই যেত আজ। পরের দিন সকালে আয়ুষীর রাগ সপ্তমে চড়েছিল। ইচ্ছা ছিল লোকটাকে, মানে আহানকে যেভাবেই হোক একটা চড় মারবে। হঠাৎ ট্রেন স্টেশনে ঢুকতেই হঠাৎ আহানের ব্যাগপ্যাকটা এসে পড়ল আয়ুষীর পায়ে। শুরু হলো লঙ্কা কাণ্ড। এবার আয়ুষী এক চড় মারল আহানকে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়ল আহান, সঙ্গে রিমা আর শ্রেয়সী। আহান অপমানে আর রাগে কিছু বলল না, গিয়ে বসে পড়ল নিজের সিটে। মেয়েদের প্রতি তার প্রথম থেকেই বিতৃষ্ণা ছিল, আজ তা ঘৃণায় পরিণত হল। আয়ুষীর রাগ যেন একটু কমল, মনে মনে অনুশোচনা হলো তার। এইভাবে লোকটাকে মারা তার উচিত হয়নি, কিন্তু গতকাল রাতের অপমানের বদলা নিয়ে সে অনেকটা পরিতৃপ্ত। ট্রেন লেট থাকায় জবলপুর থামতে প্রায় দুপুর হয়ে গেল। আহান একবার আগুন চোখে আয়ুষীকে দেখে ট্রেন থেকে নেমে পড়ল। যা একখানা চড় কষিয়েছি না, এটা সারা জীবন মনে রাখবে। যা করলি সেটা ঠিক করলি না রে আয়ুষী। লোকটা এমন কিছুই করেনি যে তুই লোকটাকে এইভাবে মারলি। কেন, তোর কি লোকটাকে মনে ধরেছে? রিমা আর শ্রেয়সী একে অপরের দিকে তাকায়, কিন্তু কোনো কথা বাড়ায় না। গাড়িটা ব্রেক কষতেই তন্দ্রা কাটে আয়ুষীর। সারা রাতে ঝগড়া হওয়ায় ঘুমটা ঠিক করে হয়নি। গাড়িটা তাদের নামিয়ে দেয় হোমস্টের সামনে, যেটা আগে থেকেই তারা বুক করে রেখেছিল। অসাধারণ ভিউ, সামনে সবুজে ঢাকা পাহাড় আর জঙ্গল। আহা, কি অপরূপ সৌন্দর্য! স্টেশন থেকে হোমস্টেতে আসতে তাদের অনেকটা সময় লেগে গেছে, তাই আজকে তারা কাছাকাছি যাবে বলে ঠিক করলো। তার আগে ফ্রেশ হয়ে জমিয়ে ভাত আর চিকেনের ঝোল খেয়ে পেট ভর্তি করল। দূর থেকে কয়েকজন লোক তাদের লক্ষ্য রাখছিল। তাদের প্রধান টার্গেট ছিল আয়ুষী, কারণ আয়ুষী ছিল এদের মধ্যে সবথেকে সুন্দরী, আর লোকগুলোর উদ্দেশ্য ছিল আয়ুষীকে কিডন্যাপ করে পাচার করা। যে অঞ্চলটাতে তারা আছে সেখানে পাশাপাশি অনেকগুলো হোমস্টে থাকলেও একটু দূরে দূরে রয়েছে সেগুলো। রাতে তাদের বোনফায়ার অ্যারেঞ্জ করা হলো। 3 জনে মিলে জমিয়ে নাচ গান খাওয়া দাওয়া করলো, কিন্তু কেউ খেয়াল করলো না কয়েকজন তখনও সেখানে দাঁড়িয়েছিল। পরের দিন সকাল সকাল তারা বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে। লক্ষ্য ছিল তারা একাই এক্সপ্লোর করবে জঙ্গল, তবে গভীর জঙ্গলের দিকে যাবে না, কারণ সেখানে প্রচুর বন্য জন্তু থাকতে পারে। উফ, কি দারুণ জায়গা! মনে হচ্ছে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে। দুহাত ছড়িয়ে প্রকৃতিকে আলিঙ্গন করতে চাইল সে। শ্রেয়সী ও রিমাও মুগ্ধ হয়ে দেখতে লাগলো চারিপাশ। 3 জনে হাঁটতে হাঁটতে অপরূপ সৌন্দর্য দেখতে লাগলো। আয়ুষী ধীরে ধীরে যাচ্ছিল আর তার দামি ক্যামেরাটার মুহূর্তগুলিকে বন্দি করছিল। হঠাৎ একজন পেছন থেকে আয়ুষীর মুখ টিপে ধরল। অন্যজন ফিসফিস করে বলে উঠল, ঠিক করে মুখ চিপে ধর কালু, মেয়েটা যাতে চিৎকার করতে না পারে।
ঘটনাটা এতটা দ্রুত হয়েছিল যে আয়ুষী কিছু করে উঠতে পারেনি। তবে দস্যু দলটা যে বাঙালি তা তাদের বাংলা শুনেই সে বুঝতে পেরেছে। তারা আয়ুষীকে টানতে টানতে জঙ্গলের গভীরে নিয়ে যাচ্ছিল। শ্রেয়সী আর রিমা এগিয়ে যাচ্ছিল। তারা বুঝতেও পারেনি যে আয়ুষীকে দস্যু দলটা পিছন থেকে তুলে নিয়ে গেছে। আয়ুষী বুঝতে পারল যে সে জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছে। তবে সেও কিন্তু দম্বার পাত্রী নয়। সে কামড়ে দিল লোকটার হাতে যে তাকে ধরেছিল। চিৎকার করে লোকটা তাকে ছেড়ে দিল। পেছনের দুজন কিছু বোঝার আগেই আয়ুষী তাদের ধাক্কা দিয়ে দৌড় লাগালো। কিছুটা গিয়ে সে হোঁচট খেয়ে পড়ল সামনে থাকা একজন লোকের পিঠে। লোকটা আচমকা পেছন ঘুরতেই অবাক চোখে তাকিয়ে রইল আয়ুষীর দিকে। আয়ুষীও চমকে উঠল, মনে মনে বলল, সর্বনাশ, এ তো ট্রেনের সেই লোকটা। আয়ুষী একটু ধরা গলায় বলল, হেল্প মি, প্লিজ হেল্প মি। কিছু বদমাইশ লোক আমাকে কিডন্যাপ করার চেষ্টা করছে। প্লিজ আপনি আমাকে বাঁচান। আহান ভালো করে তাকালো আয়ুষীর দিকে। এই প্রথম কোনো নারীকে সে সামনে থেকে দেখছে। উফ, কি অপূর্ব দেখতে। তবে হঠাৎ মনে পড়ল সেই দিনের ঘটনা, যেদিন সে চড় খেয়েছিল। তারপর হিংস্র কণ্ঠে বলল, যা খুশি হোক, একদম আমার কাছে আসবেন না। কথাটা শুনে প্রচন্ড রাগ হলো আয়ুষীর। কিছু বলার আগেই লোকগুলো চলে এলো তার কাছে, তাকে ঘিরে ধরল। আহানকে বলল, চল ফুট এখান থেকে, এ আমাদের শিকার। আহান কথা না বাড়িয়ে চলে যেতে উদ্যত হলো। হঠাৎ আয়ুষীর চোখে জ্বলে ওঠা শেষ আশার আলোটা নিভে যেতে দেখে খারাপ লাগলো তার। তবুও কিছু না বলে চলে আসছিল। হঠাৎ কান্না মাখা চিৎকার শুনে সে থমকে দাঁড়ালো। পেছন ঘুরেই তার সুদৃঢ় হাতের একটা ঘুষি মারল প্রথম লোকটাকে। কিছু বোঝার আগে দ্বিতীয় লোকটার হাত থেকে আয়ুষীকে কেড়ে নিয়ে দৌড় লাগালো। পথ হারিয়ে অনেকটা উল্টো দিকে চলে এসেছিল তারা। এবার এসে পৌঁছালো একটা ছোট্ট আদিবাসী গ্রামে। রাত হয়ে এসেছে, ইলেকট্রিসিটি এখানে নেই। প্রত্যেকটা ঘর থেকে বাতির আলোতে উজ্জ্বল হয়ে জায়গাটাকে দৃশ্যময় করে তুলেছে। আয়ুষীর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, সঙ্গে বন্য জন্তুদের আক্রমণের ভয়। দুই মিলিয়ে উদ্ভ্রান্ত হয়ে পড়েছিল সে। তারা দেখল কিছু লোক গোল হয়ে বসে গল্প করছে। দৌড়ে গিয়ে তাদেরকে গিয়ে বলল, প্রসঙ্গত হিন্দিতেই বলল, কিন্তু গল্পে সমস্তটা বোঝার সুবিধার জন্য বাংলাতেই বলা হচ্ছে। আজ রাতের জন্য আমাদের আশ্রয় চাই। লোকগুলির মধ্যে মোড়ল গোছের একজন বললেন, আপনারা কি বিবাহিত? আহান আয়ুষী দুজন দুজনের দিকে তাকালো। না, আমরা আসলে পথ হারিয়ে ফেলেছি ঘুরতে ঘুরতে। বদমাইশ লোকগুলির কথা বলল না, যদি গ্রামবাসীরা ভয় পায় আর আশ্রয় না দেয়। মোড়ল বলল, আমরা অবিবাহিতদের আশ্রয় দিই না। এখানে থাকতে হলে স্বামী স্ত্রী হয়েই থাকতে হবে। মাথায় আকাশ ভেঙে পড়ল দুজনের। আহান মনে মনে বলল, অসম্ভব। এই মেয়েটাকে বিয়ে করার চেয়ে আত্মহত্যা করা ভালো। একে বিয়ে? মাই ফুট। মানছি প্রাণ বাঁচিয়েছে, কিন্তু বিয়ে জাস্ট অসম্ভব। দুজনে একসাথে বলল, অসম্ভব। অসম্ভব। মোড়ল বিজ্ঞ ব্যক্তি, বয়স আর অভিজ্ঞতা তাকে পরিপক্ক করে তুলেছে। সে হেসে বলল, তাহলে তোমরা এখানে আশ্রয় পাবে না। মনে রাখবে, অনেক রাত হয়েছে। চারিদিকে বন্য পশু আর মানুষ রূপী হায়না ঘুরে বেড়াচ্ছে। প্রাণ নিয়ে বাড়ি ফিরতে চাইলে এক রাতের জন্য হলেও বিয়ে করো। দুজন দুজনকে দেখল। ভাগ্য তাদের এমন পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে যেখান থেকে অন্য কোনো বিকল্প খুঁজে পাওয়া অসম্ভব। হাতে লাল চুড়ি আর লাল চেলিতে আয়ুষী এসে দাঁড়ালো গ্রামের কুলদেবতার মন্দিরে। গ্রামের মেয়েরা তাকে সুন্দর করে সাজিয়েছে। অন্যদিকে আহান আয়ুষীকে আসতে দেখে মোহগ্রস্ত হয়ে পড়ল।
প্রথম কোনো নারীকে তার এতটা ভালো লেগেছে, এত সুন্দরী মেয়ে সে আগে কখনোই দেখেনি। প্রথম দিনে ঘৃণাটা তার অজান্তেই ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হচ্ছে। আয়ুষীও যেন অদ্ভুত অনুভূতি অনুভব করল। যে লোকটাকে সে চড় মেরেছিল সে তাকে বাঁচিয়েছে, নিজের প্রাণের কথা না ভেবে ভালোবেসে ফেলছে কি তাকে। যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব, যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। গ্রামের পুরোহিত তাদেরকে সামনে বসিয়ে মন্ত্র পড়তে লাগলো। তারপর এলো সেই মাহেন্দ্রক্ষণ, যখন আহানকে বলা হয় আয়ুষীর সিঁথিতে সিঁদুর দিতে। হাত কেঁপে উঠল তার। একটা ছেলে বা মেয়ের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন, সেটাই তাদের জীবনে এক রাত হয়ে থেকে যাবে। কিন্তু উপায় নেই, সিঁদুর দান হলো। কি অপূর্ব লাগছে আয়ুষীকে। আয়ুষীর চোখে জল। তাদের একটা ঘর ছেড়ে দেওয়া হলো, মাটির ঘর সুন্দর করে ফুল দিয়ে সাজানো। এটা তাদের গ্রামের রীতি। বলছিলাম কি, আজ যা হলো সেটা কিন্তু প্লিজ মনে রাখবেন না। আপনিও ভুলে যাবেন। যাই হোক, আমি আহান রায়, যোধপুর পার্কে বাড়ি। আপনার নাম? বলে পরিস্থিতি হালকা করার চেষ্টা করতে চাইল আহান। আয়ুষী হেসে উত্তর দিল, আমি আরুষি ব্যানার্জি, পাটুলিতে মামার বাড়িতে থাকি। মামার বাড়িতে? আর আপনার মা বাবা? অনেক ছোটবেলায় মারা গেছে। আয়ুষীর উত্তরে করুণা হয় আহানের। বাবা মা না থাকাতেই হয়তো আয়ুষী এত উদ্ধত, কিন্তু তাকে কেউ ভালোবাসলে, স্নেহ করলে হয়তো সে পাল্টে যাবে। আচ্ছা, কি করেন আপনি? আমি একটা সরকারি ব্যাংকের অফিসার। ঘোরা, বই আর নতুন জায়গায় এক্সপ্লোর করা আমার প্যাশন। হ্যাঁ, সে আর বলতে। সে আমি আপনার ট্রেনে বই পড়া দেখেই বুঝেছি। আহান হো হো করে হেসে উঠল। তারপর চলল তাদের কথা গল্প। দুজনে জানলো কে কি ভালোবাসে, পছন্দ করে। এই প্রথম আহান কারো সামনে নিজেকে মেলে ধরল। ধীরে ধীরে অনুভব করল আয়ুষী তার পাশে বসে কখন তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। সকালে গ্রামবাসীদের কোলাহলে আয়ুষীর ঘুম ভাঙল। সে দেখল সে কখন আহানের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিল, অথচ তাকে ডাকেনি। সারা রাত বসেছিল আহান। অদ্ভুত এক ভালো লাগার শিহরণ খেলে গেল আয়ুষীর দেহ দিয়ে। আহান দেখল ঘুম থেকে জেগে ওঠা আয়ুষী যেন সদ্য ফুটে ওঠা কোনো ফুল। দুজনেই অমোঘ দৃষ্টিতে দেখল একে অপরকে। দুটো ঠোঁট ছুঁয়ে দিল একে অপরকে। দরজায় ধাক্কা শুনে বিব্রত হয়ে পড়ল দুজনে। আয়ুষী সরে গেল। আহান দরজা খুলে দিল। মোড়ল হাসি মুখে বলল, কি ঘুম হয়েছে আহান বাবু? দেখে তো মনে হচ্ছে না। আহান লজ্জায় লাল হয়ে উঠল। দুপুরের মধ্যে পুলিশ আসবে, খবর দিয়েছি। সঙ্গে আপনার স্ত্রীর বান্ধবীরাও। এই জায়গাটা দুর্গম বলে পুলিশের আসতেও সময় লাগে। আয়ুষী ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে দিল, তবে সিঁদুরটা মুছল না। যথাসময়ে পুলিশ এলো, সঙ্গে আয়ুষীর বান্ধবীরা। মোড়লি আয়ুষীর থেকে তাদের ফোন নম্বর নিয়ে এক ক্রোশ পথ পেরিয়ে বাজারে একজনের কাছ থেকে ফোন নিয়ে তাদের জানিয়েছে। শ্রেয়সী আর রিমা আয়ুষীকে দেখে অবাক হলো। আয়ুষীর সমস্ত ঘটনা তাদের জানালো। তৎকালে তাদের টিকিটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আয়ুষীরা আর আহান হাওড়া স্টেশনে পৌঁছালো। ভালো থাকবেন আয়ুষী। আর আপনি ভালো থাকবেন তো? দুজনের চোখেই জল। বিয়ে মানে সারা জীবনের স্বাদ। সিঁদুর দান সেই সম্পর্ককে দৃঢ় করে। মাটির ঘরে কাটানো একটা রাতই যথেষ্ট ছিল একে অপরকে ভালোবাসার জন্য।
আহান আর আয়ুষী এগিয়ে গেল দুজনের দিকে, উদ্ভ্রান্তের মতো জড়িয়ে ধরল একে অপরকে। বৈশাখের পূর্ণ তিথিতে আয়ুষী এলো আহানের বাড়িতে তার স্ত্রী হয়ে। প্রমাণিত হলো সিঁদুর আর ভালোবাসার ক্ষমতা। রাত তখন প্রায় 10টা। ট্রেনের জানালায় কুয়াশা লেগে আছে, বাইরের সব কিছু অস্পষ্ট দেখাচ্ছে। হঠাৎ স্টেশনের প্ল্যাটফর্মের একটা আলোর ঝলকানি দেখা গেল। স্টেশনটা এসে পড়েছে। মেঘলা ট্রেন থেকে নেমে চারিদিক তাকালো। স্টেশনটা ছোট, তুই একটা হলুদ আলোয় ঝিমিয়ে পড়া রেল লাইনের ধারে কয়েকজন ভাঙা বেঞ্চে বসে ঘুমোচ্ছে। এক কোণে পুরনো কাঠের চায়ের দোকান, সেখানে গনগনে চুলায় দুধের হাঁড়ি ফুটছে। সেখানে বসে কয়েকজন গ্রামের লোক চায়ে চুমুক দিতে দিতে গল্প করছিল। তাদের চোখে কৌতূহল ফুটে উঠল যখন তারা দেখল শহরের পোশাকে একটি মেয়ে নামলো, হাতে একটা মাঝারি আকারের ট্রলি ব্যাগ। একজন কৌতূহলী লোক এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, নতুন এইছেন বুঝি? তা কোথায় যাবেন? মেঘলা সামান্য হাসল। নন্দনকুঠি। চায়ের দোকানের লোকজনের মধ্যে যেন একটা ফিসফাস শুরু হয়ে গেল। বৃদ্ধ দোকানদার তার কাঁচা পাকা দাড়িতে হাত বুলিয়ে বলল, সত্যি যাবেন দিদিমণি? এত রাতে নন্দনকুঠি? মেঘলা ভ্রু কোচকালো। হ্যাঁ, কেন? কিছু সমস্যা? একজন মধ্যবয়সী গ্রামবাসী ফিস ফিস করে বলল, ওই জায়গায় কেউ একা থাকে না দিদিমণি, অনেকেই গেছিল, কেউ থাকতে পারেনি। ওই বাড়ির ইতিহাস জানেন তো? মেঘলা বুঝতে পারল গ্রামবাসীদের কুসংস্কার বা ভয় রয়েছে। সে চায়ের দোকানের পাশে রাখা বেঞ্চিতে ব্যাগ রেখে বসে পড়ল। শুনতে চাই, বলুন তো ঠিক কি ঘটেছিল? লোকজন এবার পুরোপুরি উৎসাহী হয়ে উঠল। দোকানদার গরম চায়ের একটা ভার এগিয়ে দিল। শুনুন তাহলে, সে গলা নামিয়ে বলল, নন্দনকুটির মালিক ছিল রুদ্র প্রতাপ রায়। অনেক বছর আগে তার একমাত্র মেয়ে ছিল মৃণালিনী, অসম্ভব সুন্দরী আর বিদুষী। কিন্তু তার জীবন শেষ হয়ে যায় ভয়ঙ্কর এক রাতে। লোকটি থেমে গিয়ে চারপাশে তাকালো, যেন নিশ্চিত হতে চাইল কেউ লুকিয়ে শুনছে না। সেই রাতে কি হয়েছিল? মেঘলা এবার সত্যিই আগ্রহী হয়ে উঠল। লোক মুখে শোনা যায় মৃণালিনী বিয়ের আগের রাতেই মারা গিয়েছিল। কেউ বলে সে আত্মহত্যা করেছিল, কেউ বলে তাকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, কিন্তু সত্যিটা কেউ জানে না। তারপর থেকে ওই বাড়িতে সব অদ্ভুত ঘটনা ঘটে। অনেকেই রাতে কাঁদার আওয়াজ শুনেছে, কারো মনে হয়েছে কেউ তাদের দিকে তাকিয়ে আছে, কেউ বেশি দিন থাকতে পারেনি। চায়ের দোকানের পরিবেশ যেন ভারী হয়ে উঠল। সবাই ফিসফিস করে কথা বলছিল, যেন বেশি জোরে বললেই কিছু একটা খারাপ হয়ে যাবে। মেঘলা চায়ের শেষ চুমুক দিয়ে বলল, আমার এসব ভয় নেই। আমি সাংবাদিকতা পড়েছি, ভূতের গল্পে বিশ্বাস করি না। তবে হ্যাঁ, রহস্য উদ্ঘাটন করতে চাই। লোকজন একে অপরের দিকে তাকালো। একজন বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে সাবধানে থাকবেন মা। নন্দনকুঠির দেওয়ালের মাঝে অনেক গল্প লুকিয়ে আছে। মেঘলা একটু হাসল, ব্যাগটা হাতে তুলে নিল এবং বাইরে অপেক্ষারত রিক্সাওয়ালার দিকে এগোলো নন্দন কুটিরের পথে।
রিক্সাওয়ালার নাম ছিল গণেশ। লোকটা প্রথমে যেতে চায়নি, কিন্তু মেঘলা বেশি ভাড়া দেবে বলায় রাজি হলো। রিক্সাটা গ্রামের সরু পথ ধরে এগোতে লাগলো। দুপাশে খালি মাঠ, মাঝে মাঝে পুরনো বটের ছায়া কুয়াশার মধ্যে আরও গা ছমছমে লাগছিল। মেঘলা এবার ফোন বার করে সময় দেখল, রাত 11টা বেজে গেছে। আপনারা সবাই এত ভয় পান কেন? আপনি শহরের মানুষ, তাই আপনি বিশ্বাস করবেন না দিদিমণি। এই গ্রামে জন্মেছি, বড় হয়েছি, সেই ছোট্টবেলা থেকে শুনছি জানেন, নন্দনকুটিতে গেলে কারো না কারো কিছু হয়। রাত হলে সেখানে অদ্ভুত আওয়াজ হয়, জানালার পর্দা আপনা আপনি উড়ে যায়, কখনো সিঁড়ির ধাপে কারো পায়ের শব্দও পাওয়া যায়। কেউ অবশ্য দেখতে পায়নি, কিন্তু অনুভব করেছে। এগুলো বাতাসের শব্দ হতে পারে, জান্নার কাপড় পুরনো, তাই উড়তে পারে। ভয় পাবেন না। আপনি অনেক সাহসী দিদিমণি। যদি অভয় দেন, একটা কথা বলি, বাড়িতে একা থাকবেন নি, কেউ না কেউ থাকলে ভালো হয়। মেঘলা চুপ করলো। সত্যি কি এখানে কিছু? আপনি এত রাতে এলেন? হ্যাঁ কাকা, দাদু আমাকে এই বাড়ির দায়িত্ব দিয়ে গেছেন। এখন থেকে এখানে কিছুদিন থাকবো। রামদিন কাকা মাথা নাড়লেন। এ বাড়িতে এতদিন কেউ আসেনি, কিন্তু আপনাকে দেখে ভালো লাগছে। শুধু একটা কথা মনে রাখবেন মেম সাহেব, রাত হলে কিছু দরজা খোলার দরকার নেই। মেঘলার গা শিউরে উঠল। কেন? কিছু দরজা বন্ধ থাকাই ভালো। বাড়ির ভেতরে ঢুকে মেঘলা চারপাশে দেখে নিল। পুরনো কাঠের আসবাব, ধুলো জমা ঝাড়বাতি আর এক ধরনের নীরবতা, যেন সময় এখানে থমকে যাচ্ছে। সে জানতো এই বাড়িতে একটা রহস্য আছে, আর সেই রহস্যের সমাধান করতেই সে এখানে এসেছে। নন্দনকুঠিতে আসার পরদিন সকালে মেঘলা ঘরবাড়ি ঘুরে ঘুরে দেখতে বের হলো। রাতের ছমছমে পরিবেশের পর সকালে জায়গাটা তুলনামূলক স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু পুরনো দেয়াল আর ভাঙাচোরা সিঁড়ি যেন অতীতের কত অজানা গল্প বয়ে বেড়াচ্ছিল। সে সদর দরজার সামনে বড় উঠোনটা পার হয়ে পশ্চিম পাশের ঘরগুলোর দিকে গেল। কাঠের মেঝেতে পা রাখতেই কয়েক জায়গায় চিড় ধরার শব্দ হলো। মনে হলো একসঙ্গে বহু বছর ধরে জমে থাকা অতীতের কান্না বেরিয়ে আসছে। রামদিন কাকা তখন উঠোনে কিছু শুকনো কাঠ জড়ো করছিলেন। মেঘলা জিজ্ঞাসা করল, কাকা, এই দিকটায় আগে কে থাকতো? এই দিকটায় ছিল বউ বাড়ি। এখানে জমিদারের কন্যারা থাকতেন। মৃণালিনীর ঘরটাও ওই পাশেই ছিল। ওর ঘরটা কোনটা?
রামদিন কাকা বাড়ির পেছনের দিকে একটা বড় জানালার সামনে ইশারা করলেন। জানালার পাটাতন গাছপালায় প্রায় ঢেকে গেছে। মেঘলা ভেতরে ঢোকার জন্য দরজা ঠেলে দেখল। দরজার কপাটটা পুরনো, শক্ত। কয়েকবার ধাক্কা দেওয়ার পর সেটি ধীরে ধীরে খুলে গেল। ঘরটা বহু বছর ধরে অব্যবহৃত থাকায় ধুলো জমে আছে। এক কোণে মাকড়সার জাল ঝুলছে। ঘরের একপাশে একটা পুরনো কাঠের আলমারি, যা বেশ খানিকটা নড়বড়ে হয়ে গেছে। ঘরের মধ্যভাগে একটা আয়না রাখা ছিল, যার কাঁচ কিছুটা ফেটে গেছে। মেঘলা আলমারির দিকে এগিয়ে গেল। পুরনো কিছু বই, কাঁচের বোতল, একজোড়া ধুলো জমা সোনার বালা, আর একপাশে একটা ছোট্ট কাঠের বাক্স। বাক্সটা খুলতেই দেখতে পেল কিছু হলুদ হয়ে যাওয়া কাগজের টুকরো, চিঠি। মেঘলার হাত কাঁপতে লাগলো। চিঠির কাগজগুলো এতটাই পুরনো যে একটু ভুল করলেই ছিঁড়ে যেতে পারে। সে ধীরে ধীরে একটা চিঠি খুলল। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু আমার হৃদয় পড়ে আছে অন্য কোথাও। আমি যদি বেঁচে না থাকি তাহলে জেনে রেখো, আমার মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী। চিঠির নিচে স্বাক্ষর মৃণালিনী। মেঘলার শ্বাস বন্ধ হয়ে আসছিল। 150 বছর আগের এই চিঠি কি সত্যি প্রমাণ করতে পারে যে মৃণালিনীর মৃত্যু স্বাভাবিক ছিল না? তখনই হঠাৎ জানালার পর্দা বাতাসে দুলে উঠল। একটা ধুলোর ঝড় ঘরের মধ্যে ঢুকে পড়ল। মেঘলা চিঠিগুলো শক্ত করে ধরে ফেলল। চিঠিগুলো হাতে নিয়ে মেঘলা জানালার ধুলো ঝেড়ে একটা পুরনো কাঠের চেয়ারে বসল। কৌতূহলের পাশাপাশি তার মনে একটা শিহরণ কাজ করছিল। এতদিন যে বাড়ির ইতিহাসের কথা সে শুনেছে, সেই ইতিহাসের একটা ছোট্ট অংশ এখন তার হাতের মুঠোয়। সে ধীরে ধীরে প্রথম চিঠিটা খুলল। প্রিয় বন্ধু, আমি জানি না এই চিঠি তোমার হাতে কখনো আসবে কিনা, কিন্তু যদি আসে তাহলে জেনে রেখো, আমি কাউকে ভালোবেসেছি, আর আমার এই ভালোবাসা আমার নিজের জন্যই বিপদ হয়ে দাঁড়িয়েছে। বাবা আমার বিয়ে ঠিক করেছেন বিষ্ণুচরণ রায়ের সঙ্গে। তিনি বলছেন এটা আমাদের জমিদারির সম্মান রক্ষার জন্য, কিন্তু আমি তো তাকে চাই না। আমার হৃদয় পড়ে আছে অন্য কারো কাছে। যদি কখনো আমি হারিয়ে যাই, যদি আমার কোনো খোঁজ না পাওয়া যায়, তাহলে বিশ্বাস করো না, আমি নিজে থেকে চলে গেছি। আমি জানি আমার জন্য কেউ অপেক্ষা করছে, কিন্তু সে আসতে পারবে তো? ইতি মৃণালিনী। মেঘলার গলা শুকিয়ে গেল। তার মনে হলো সে যেন 150 বছর আগের এক তরুণীর কষ্টের মুহূর্তগুলোর সাক্ষী হয়ে বসে আছে। চিঠিটা পড়েই সে বুঝতে পারল মৃণালিনী বিয়েতে রাজি ছিল না, কিন্তু তার ভালোবাসার মানুষটি কে ছিল চিঠিতে তার নাম উল্লেখ নেই। সে বাক্সর ভেতর থেকে দ্বিতীয় চিঠিটা বার করল। এটা একটু ছোট ছিল। আজ রাতেই আমি পালিয়ে যাব। যদি পারি তাহলে তাকে নিয়ে অনেক দূরে চলে যাব, কিন্তু ভয় লাগছে। মনে হচ্ছে কেউ আমাদের পরিকল্পনার কথা জেনে ফেলেছে। যদি আমি বেঁচে থাকি তাহলে নতুন জীবনে লিখব, আর যদি না থাকি তাহলে এই চিঠি আমার শেষ কথা। ইতি মৃণালিনী। মেঘলার বুক ধক করে উঠল। এই চিঠির পরেই কি মৃণালিনী মারা গিয়েছিলেন? সে দ্রুত বাক্সের ভেতরে আরো কিছু খোঁজ করল, কিন্তু আর কোনো চিঠি নেই। শুধু একটা ছোট রূপোর কাটা ব্রোচ রাখা ছিল, যার মধ্যে সূক্ষ্মভাবে খোদাই করা ছিল একটা নাম, বি রায়। বি রায়? এই নাম কি বিষ্ণুচরণ রায় হতে পারে? কিন্তু যদি তাই হয়, তবে কেন মৃণালিনী তার প্রেমিককে না জানিয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন?
তার মানে কি বিষ্ণুচরণ মৃণালিনীর মৃত্যুতে জড়িত? হঠাৎ দরজার বাইরে শব্দ হলো। মেঘলা চিঠিগুলো দ্রুত গুছিয়ে বাক্সের ভিতরে রাখল। কেউ আসছে। সকালবেলা নন্দন কুঠির সামনের বাগানে বসে মেঘলা চিঠিগুলো নিয়ে ভাবছিল। এই বাড়ির প্রতিটি ইট, প্রতিটা করিডোর যেন একটা করে গল্প লুকিয়ে রেখেছে। 150 বছর আগে ঘটে যাওয়া একটা হত্যাকাণ্ডের কিনারা করা এত সহজ নয়। সে ঠিক করলো গ্রামের মানুষদের সঙ্গে কথা বলা দরকার। এই জায়গার পুরনো মানুষেরা হয়তো কিছু জানে। সে রিক্সা নিয়ে বাজারের দিকে রওনা দিল। গ্রামের বাজার ছোট্ট কিন্তু জমজমাট। চারিদিকে মুদি দোকান, পান বিড়ির দোকান, ফলের ঠেলা, সব কিছুতেই লোকজনের ব্যস্ততা। এক কোণে একটা পুরনো চায়ের দোকান, যার সামনে কয়েকজন বয়স্ক লোক বসে তাস খেলছিল। মেঘলা দোকানের সামনে গিয়ে বলল, কাকু, এক কাপ চা দিন তো। চায়ের দোকানি তাকে এক ঝলক দেখে নিয়ে মাথা নাড়ল। তা নতুন মুখ দেখছি। মা, তুমি কাদের বাড়ির মেয়ে? আমি নন্দনকুঠির উত্তরাধিকারী। শব্দটা শুনতেই চারপাশের মানুষজন যেন একটু থমকে গেল। একজন বৃদ্ধ, যার দাড়ি প্রায় সাদা হয়ে গেছে, মেঘলার দিকে তাকিয়ে বললেন, নন্দকুটির মেয়ে, তুমি কি তবে রুদ্র প্রতাপ রায়ের নাতনি? মেঘলা মাথা নাড়ল। হ্যাঁ, তাহলে তো তুমি জানো তোমার বাড়ির ইতিহাস কেমন ভয়ঙ্কর। আপনাদের মুখে শোনা ইতিহাস শুনতে চাই। দোকানি গরম চা এগিয়ে দিল। মেঘলা ধীরে ধীরে চুমুক দিল আর অপেক্ষা করল গল্প শোনার জন্য। 150 বছর আগে মৃণালিনী দেবী ছিলেন এই অঞ্চলের সবচেয়ে সুন্দরী ও বিদুষী কন্যা। জমিদার রুদ্রপ্রতাপ তার বিয়ের কথা ঠিক করেছিলেন বিষ্ণুচরণ রায়ের সঙ্গে, কিন্তু তিনি থামলেন, যেন অতীতের স্মৃতিগুলো মাথায় সাজাচ্ছেন। কিন্তু সবাই জানতো মৃণালিনী আর একজনকে ভালোবাসতেন। মেঘলা শ্বাস আটকে শুনছিল। একজন কবিয়াল, এই নাম ছিল অর্জুন। সাধারণ ঘরের ছেলে, গান বাদ্য, গেয়ে বেড়াতো। মৃণালিনীর সঙ্গে তার পরিচয় হয়েছিল দুর্গাপূজার এক অনুষ্ঠানে। তারপর গোপনে চিঠি চালাচালি, গানের সুরে প্রেম। কিন্তু জমিদার কি মেনে নিতেন? একেবারেই না। তাই মৃণালিনী দেবী বিয়ের আগেই পালানোর সিদ্ধান্ত নেন। আপনারা কিভাবে এসব জানেন? সবাই জানে মা, কিন্তু সমস্যা হলো মৃণালিনী দেবী আর ফেরেননি। সেই রাতেই তিনি মারা যান। সবাই বলে আত্মহত্যা করেছিলেন, কিন্তু 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 আমরা বিশ্বাস করি না। চায়ের দোকানের আড্ডা এবার গম্ভীর হয়ে উঠল। বিষ্ণুচরণ রায় ছিল এক ভয়ঙ্কর মানুষ, জেদি, রাগী, নিজের সম্মান বাঁচাতে যে কাউকে শেষ করে দিতে পারে। আমরা মনে করি সেই মৃণালিনী দেবীকে মেরে ফেলেছিল। মেঘলার মনে হতে লাগলো ধাঁধার টুকরোগুলো একটার পর একটা মিলে যাচ্ছে। চায়ের দোকানের এক কোণে বসে থাকা আরেক বৃদ্ধ এতক্ষণ চুপ ছিল। এবার তিনি ধীরে ধীরে বললেন, কিন্তু মা, একটা কথা কেউ কখনো বলে না। সবাই তার দিকে তাকালো। বিষ্ণুচরণ রায়ের চেয়ে বেশি সন্দেহের লোক ছিল আরো একজন। কে? তার ছোট ভাই। মেঘলার ভ্রু কুঁচকে গেল। তার নাম ছিল বীরেন রায়। সবাই বলে বিষ্ণুচরণ ছিল নিষ্ঠুর। মেঘলার মনে পড়ল সেই রূপোর ব্রোচ, যেখানে লেখা ছিল বি রায়।
তবে কি মৃণালিনীর হত্যাকারী বিষ্ণুচরণ নয়, বরং তার ভাই বীরেন? মেঘলার মাথায় প্রচণ্ড প্রশ্ন ঘুরছিল। সে জানত তাকে আরও অনুসন্ধান করতে হবে। চায়ের দোকানে পাওয়া নতুন তথ্য মেঘলাকে নতুন ভাবনায় ফেলে দিল। এতদিন সবাই ধরেই নিয়েছিল বিষ্ণুচরণ রায়ই মৃণালিনীকে হত্যা করেছিল, কিন্তু যদি সত্যিটা অন্য কিছু হয়, যদি খুনের পিছনে তার ছোট ভাই বীরেন রায় থাকে। চায়ের দোকানের আড্ডা শেষ হতেই মেঘলা আবার নন্দন কুঠির দিকে রওনা দিল। তার মাথায় ঘুরছিল সেই রূপোর ব্রোচ যেখানে খোদাই করা ছিল বি রায়। রাত তখন প্রায় 10টা। নন্দন কুঠির বাতাস ছিল নিস্তব্ধ। চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ। কেয়ারটেকার রামদিন কাকা আগেই ঘুমিয়ে পড়েছেন। মেঘলা তার মোবাইলের আলো জেলে সেই পুরনো ঘরটায় ফিরে গেল, যেখানে সে প্রথম চিঠিগুলো পেয়েছিল। সে আবার দেয়ালের সেই অংশে হাত বোলালো যেখানে এখনো সময় আছে খুঁজে নাও লেখা ছিল। এই দেয়ালের পিছনে কিছু লুকিয়ে থাকতে পারে। সে চারপাশ পরীক্ষা করতে লাগলো। অবশেষে খুঁজে পেল কাঠের মেঝেতে একটা ছোট্ট ফাঁক। আলতো করে চাপ দিতেই একটা অংশ নিচে দেবে গেল, আর একটা গোপন দরজা খুলে গেল। মেঘলার শ্বাস বন্ধ হয়ে আসছিল। এত বছর ধরে এই জায়গাটা কেউ আবিষ্কার করেনি। সে ধীরে ধীরে নিচে নামল। গোপন কক্ষটা ছিল একটা ছোট্ট গর্ভগৃহস্থ কুঠুরি। মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এখানে আসেনি। ধুলোর আস্তরণ, ছাদের গা বেয়ে ঝুলে থাকা মাকড়সার জাল, সবকিছুই সময়ের সাক্ষ্য বহন করছিল। কিন্তু মেঘলার চোখ আটকে গেল ঘরের মাঝখানে রাখা একটা কাঠের ট্রাঙ্কে। সে ধীরে ধীরে বাক্সের ঢাকনা খুলল। ভেতরে ছিল আরও কিছু পুরনো চিঠি, একটা রক্তমাখা ওড়না, আর একটা টুকরো কাগজ যেখানে লেখা, আমি জানি তুমি আমাকে মেরে ফেলবে, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। নিচে স্বাক্ষর মৃণালিনী রায়। মেঘলা ধীরে ধীরে হাতের লেখা পর্যবেক্ষণ করল। চিঠিটা মৃত্যুর আগেই লেখা হয়েছিল। তার মানে মৃণালিনী জানত যে তাকে খুন করা হবে, কিন্তু খুন করল কে? মেঘলা বাক্সর নিচে আরও কিছু খুঁজতে লাগলো। হঠাৎ সে পেল একটা পুরনো দস্তাবেজ যেখানে জমিদার রুদ্রপ্রতাপ রায়ের সম্পত্তি ভাগাভাগির কথা লেখা ছিল। এটা পড়ে তার চোখ বিস্ফারিত হয়ে গেল। বীরেন রায়, বিষ্ণুচরণ রায়ের ভাই, এই সম্পত্তির উত্তরাধিকারী হতে চলেছিল। তার মানে যদি মৃণালিনী আত্মহত্যা না করে, তাহলে সে হয়তো পালিয়ে যেত, আর তাতে পুরো সম্পত্তি ভাগাভাগি নিয়ে ঝামেলা হতো। তাহলে কি বীরেনই খুনি? মেঘলা উঠে দাঁড়ালো। তার হাতের তালু ঘামছে। মৃণালিনী আত্মহত্যা করেননি, তাকে ঠেলে ফেলে হত্যা করা হয়েছিল, এবং খুনি ছিল বীরেন রায়। সে জানত যদি মৃণালিনী পালিয়ে যায় তাহলে সম্পত্তির মালিকানা নিয়ে মামলা চলবে এবং তার ভাই বিষ্ণুচরণ পুরো সম্পত্তি পেয়ে যাবে। তাই সে নিজের হাতে মৃণালিনীকে খুন করে, আর দোষ চাপায় বিষ্ণুচরণের ওপর। এই কারণেই কেউ বিষ্ণুচরণের বিরুদ্ধে সরাসরি কিছু প্রমাণ করতে পারেনি। পরদিন সকালে মেঘলা থানায় গিয়ে পুরো বিষয়টা জানালো। প্রমাণ হিসেবে সে চিঠিগুলো, ব্রোচ, রক্তমাখা ওড়না এবং গোপন কক্ষের অবস্থানের কথা বলল। পুলিশ নন্দনকুঠি এসে তদন্ত শুরু করল। এত বছর পর হলেও মৃণালিনীর হত্যা রহস্য প্রকাশ পেল। গ্রামের লোকজন এই খবর শুনে হতবাক হয়ে গেল। তারা এত দিন ধরে ভুল গল্প শুনছে। মেঘলা জানত সে শুধু একটা রহস্য উদ্ঘাটন করেনি, বরং এক মৃত আত্মাকে ন্যায় বিচার দিয়েছে। সন্ধ্যার দিকে সে আবার নন্দনকুঠির বাগানে এসে দাঁড়ালো।
বাতাসে যেন এক অদ্ভুত প্রশান্তি, এক মুক্তির আভাস। হয়তো আজ এত বছর পর মৃণালিনী শান্তি পেল। নন্দন কুঠির আর অভিশপ্ত বাড়ি নয়, এখন এটি এক সত্যের সাক্ষী, এক সাহসী নারীর গল্প। মেঘলা জানে তার দাদুর কাছ থেকে পাওয়া এই উত্তরাধিকার শুধু একটা জমিদার বাড়ি নয়, বরং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। সে সিদ্ধান্ত নেয় নন্দন কুঠিরকে সংরক্ষণ করবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই কাহিনী ভুলে না যায়। অতীতের ছায়া মুছে গিয়ে নতুন সূর্যের আলোতে নন্দন কুঠির আবার প্রাণ ফিরে পেল।